হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। আমরা আপকামিং গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2026 পরীক্ষাকে লক্ষ্য করে প্রত্যেকদিন জিকে ক্লাসের প্রস্তুতি নিচ্ছি এবং আজকে আমরা 4 নম্বর প্র্যাকটিস সেট করব, যেখানে গুরুত্বপূর্ণ 30টি প্রশ্ন তো রয়েছে, সাথে এক্সট্রা নোটস এবং আপকামিং পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে হুবহু কমন যোগ্য প্রশ্ন তো তোমরা পাবে, যেমনটা পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন রয়েছে। তো বিগত ক্লাসগুলো যদি না দেখে থাকো, অবশ্যই অবশ্যই আমাদের প্লে লিস্ট থেকে দেখে নিতে পারো চ্যানেলে ঢুকে, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। এই সমস্ত ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো দেখো, আজ ক্লাসের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে। জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালন করা হয় নিচের কোন তারিখে? প্রত্যেকটি প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো করার। প্রশ্ন দেখবে, উত্তর করবে, কোন রকম টাইম ওয়েস্ট নয়, শুধুমাত্র প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। সঠিক উত্তর হয়ে যাবে অপশানে 21শে মে জাতীয় সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালন করা হয়ে থাকে। এবং কেন এই দিনটিতেই আমরা এই সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালন করি? প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর মৃত্যু বার্ষিকীর স্মরণে এটি পালিত হয়ে থাকে। তোমরা জানো, সন্ত্রাসবাদী হামলায় রাজীব গান্ধীর মৃত্যু হয়েছিল, তো সেই জন্য এই 21শে মে দিন সন্ত্রাসবাদ বিরোধী দিবস পালন করা হয়। দেখো, কিছু এক্সট্রা নোটস দেখবো। বিখ্যাত ব্যক্তিদের প্রয়াণ দিবস ভিত্তিক পালনীয় দিন আমরা একটু দেখে নেব। দেখো, 30শে জানুয়ারি শহীদ দিবস পালন করা হয়ে থাকে। কেন? এই দিন মহাত্মা গান্ধীকে গুলি করে হত্যা করা হয়েছিল। 31শে অক্টোবর জাতীয় সংহতি দিবস পালন করা হয়, কেননা এই দিন ইন্দিরা গান্ধীর প্রয়াণ দিবস হিসাবে পরিচিত রয়েছে। তারপর দেখো, 6ই ডিসেম্বর মহাপরিনির্বাণ দিবস, ডক্টর বি.আর. আম্বেদকর তার প্রয়াণ দিবস। এবং 11ই জানুয়ারি লাল বাহাদুর শাস্ত্রীর প্রয়াণ দিবস। 1966 সালের তাসখন্দে তার মৃত্যু হয়। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখলাম আমাদের ভারতবর্ষের বিভিন্ন ব্যক্তিদের প্রয়াণ দিবস সম্পর্কে। নেক্সট 2 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক জীব বৈচিত্র্য দিবস পালন করা হয় কবে? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ 22শে মে। দেখো, পরিবেশ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ দিবস দেখবো। 22শে মার্চ সেটি হচ্ছে বিশ্ব জল দিবস। 22শে এপ্রিল বিশ্ব ধরিত্রী দিবস। 5ই জুন সকলেই জানি বিশ্ব পরিবেশ দিবস। এবং 16ই সেপ্টেম্বর সেটি হচ্ছে বিশ্ব ওজোন স্তর সুরক্ষা দিবস। 3 নম্বর প্রশ্ন, জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন অর্থাৎ FAO কর্তৃক এগ্রিকোলা মেডেলে সম্মানিত হলেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেখো, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং সদর দপ্তর দেখে নেব। দেখো, FAO ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন রোম এবং ইতালিতে এটি অবস্থিত রয়েছে। এবং জানো তোমরা, সম্প্রতি নরেন্দ্র মোদী ইতালি এবং রোম ভিজিটে গেছেন, তো সেই জন্যই সেখানে এই পুরস্কারটা দেওয়া হয়েছে। এবং FAO প্রতিষ্ঠিত হচ্ছে 1945 সালের 16ই অক্টোবর। তাই এই দিনটিতেই বিশ্ব খাদ্য দিবস হিসাবেও পালন করা হয়ে থাকে। ইউনেস্কো সদর দপ্তর প্যারিস, ফ্রান্সে। ইউনিসেফের সদর দপ্তর নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্রে। এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ডে। 4 নম্বর প্রশ্ন, বাগদা নামক উপজাতি কোন রাজ্যে অবস্থিত রয়েছে বা কোন রাজ্যে বসবাস করে থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ তামিলনাড়ু। দেখো, ভারতের 5টি প্রধান উপজাতি এবং রাজ্য দেখে নেব। দেখো, টোডা উপজাতি নীলগিরি পর্বত তামিলনাড়ুতে বসবাস করে। সাঁওতাল উপজাতি ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যাতে বসবাস করে। ভিল মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাট। এবং ভারতের বৃহত্তম উপজাতি গোষ্ঠী হচ্ছে কি এই ভিল। তারপর দেখো, গারো, খাসি তারা মেঘালয়ে বসবাস করে থাকে। এবং জারোয়া উপজাতি আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে বসবাস করে থাকেন। 5 নম্বর প্রশ্ন, দানসাগর বইটির লেখক কে? সঠিক উত্তর হবে অপশন ডি রাজা বল্লাল সেন হয়ে যাবেন দানসাগর বইটির লেখক।
দেখো প্রাচীন এবং মধ্যযুগের 5টি বিখ্যাত গ্রন্থ এবং রচয়িতার নাম দেখে নেব। অদ্ভুত সাগর কে লিখেছেন? অদ্ভুত সাগরও লিখেছেন বল্লাল সেন, কিন্তু বইটা সম্পূর্ণ করেন কে? তার পুত্র লক্ষণ সেন। গীত গোবিন্দম রচনা করেন জয়দেব। জয়দেব কে ছিলেন? লক্ষণ সেনের সভাকবি। রামচরিত কে লেখেন? তিনি হচ্ছেন সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানুষ যদি আসে পরীক্ষায়, সেটা হবে তুলসী দাস। রাজতরঙ্গিনী কে লেখেন? কলহন। রাজতরঙ্গিনী থেকে কি জানতে পারি? আমরা কাশ্মীরের ইতিহাস সম্পর্কে জানতে পারি। আর রত্নাবলী এবং প্রিয়দর্শিকা, এই দুটো গুরুত্বপূর্ণ বই কে লেখেন? রাজা হর্ষবর্ধন। 6 নম্বর প্রশ্ন, অয়েল অফ ভিট্রিয়ল কোনটির অপর নাম? নিচে 4টি অ্যাসিডের নাম রয়েছে, তো কোনটির অপর নাম অয়েল অফ ভিট্রিয়ল? সঠিক উত্তর হবে অপশন ডি, সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিডের সংকেত কি? H2SO4। অয়েল অফ ভিট্রিয়ল এবং একে কি বলা থাকে? কিং অফ কেমিক্যালস। কিং অফ কেমিক্যালস অর্থাৎ রসায়নের রাজা। ওকে, দেখো বিভিন্ন অ্যাসিডের বাণিজ্যিক এবং প্রচলিত নাম আমরা দেখে নেব। অ্যাকোয়া ফর্টিস, এটি হচ্ছে নাইট্রিক অ্যাসিড, সংকেত HNO3। মিউরিয়েটিক অ্যাসিড, সেটি হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। অ্যাকোয়া রিজিয়া, সেটি হচ্ছে 3 ভাগ গাঢ় HCl এবং 1 ভাগ গাঢ় HNO3 মিশ্রণ, যেটি সোনা গলাতে ব্যবহৃত হয়। তারপর দেখো কার্বলিক অ্যাসিড, সেটি হচ্ছে ফেনল, যা সাপ তাড়াতে ব্যবহৃত হয়। এবং কিং অফ কেমিক্যাল যেটা বললাম সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিডকেই বলা হয়ে থাকে। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 7 নম্বর প্রশ্ন, গ্লুকোমা রোগ দেহের কোন অঙ্গকে আক্রমণ করে? সঠিক উত্তর হবে অপশন বি, চোখকে আক্রমণ করে গ্লুকোমা রোগ। দেখো মানব দেহের বিভিন্ন রোগ এবং আক্রান্ত অঙ্গ দেখে নেব। ক্যাটারাক্ট অর্থাৎ ছানি এবং ট্রাকোমা, এটা হয় চোখে। নিউমোনিয়া এবং যক্ষা হয়, যেটাকে টিবি বলে থাকি, ফুসফুসে। জন্ডিস এবং হেপাটাইটিস যকৃৎ বা লিভারকে আক্রান্ত করে। মেনিনজাইটিস, এটি হয় মস্তিষ্ক এবং সুষুম্না কাণ্ডকে আক্রান্ত করে। এবং পায়োরিয়া, এটি হচ্ছে দাঁত এবং মাড়িকে আক্রান্ত করে। 8 নম্বর প্রশ্ন, কৌশম্বী লিপি থেকে কার কথা জানা যায়? সঠিক উত্তর হবে সম্রাট অশোকের কথা জানতে পারি। এবং এই কৌশম্বী লিপিকে কি বলা হয়ে থাকে? কুইন্স এডিক্ট। ঠিক আছে, কুইন্স এডিক্ট, কেননা অশোকের স্ত্রী বা অশোকের রানী, তার নাম হচ্ছে কি? কারুবাকি। তো কারুবাকির এখানে দানের কথা রয়েছে এই কৌশাম্বী লিপিতে। দেখো প্রাচীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ লিপি সম্পর্কে তথ্য দেখব। এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের সাথে সম্পর্কিত, রচনা করেছেন হরিসেন। হরিসেন সমুদ্রগুপ্তের সভাকবি। আইহোল প্রশস্তি দ্বিতীয় পুলকেশীর সাথে সম্পর্কিত, রচয়িতা তার সভাকবি রবিকীর্তি। হাতিগুম্ফা শিলালিপি কলিঙ্গরাজ খারবেলের সাথে সম্পর্কিত। জুনাগড় বা গিরনার লিপি শক মহাক্ষত্রপ রুদ্র দামনের সাথে সম্পর্কিত। সংস্কৃত ভাষায় প্রথম বড় লিপি হচ্ছে এই জুনাগড় বা গিরনার লিপি। নাসিক প্রশস্তি গৌতমীপুত্র সাতকর্ণীর সাথে সম্পর্কিত এবং রচনা কে করেছিলেন? তার মাতা গৌতমী বলশ্রী। 9 নম্বর প্রশ্ন, গ্রিন ফি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে অপশন সি, গল্ফ খেলার সাথে যুক্ত রয়েছে গ্রিন ফি কথাটি। দেখো বিভিন্ন খেলার গুরুত্বপূর্ণ শব্দাবলী দেখে নেব। গল্ফের সাথে আর কি কি যুক্ত রয়েছে? টি, ক্যাডি, বগি, হোল। ক্রিকেটের সাথে সম্পর্কিত শব্দসমূহ দেখো, পিচ, এলবিডব্লিউ, সিলি পয়েন্ট, গুগলি। বক্সিং এর সাথে সম্পর্কিত জ্যাব, হুক, পাঞ্চ এবং নকআউট। দাবার সাথে সম্পর্কিত চেকমেট, গ্র্যান্ড মাস্টার এবং গ্যাম্বিট। খুবই গুরুত্বপূর্ণ তথ্য এগুলো। এক্সট্রা নোটস গুলো ভালোভাবে দেখবে, এখান থেকেও প্রশ্ন আসার চান্স রয়েছে। 10 নম্বর প্রশ্ন, শ্রীকৃষ্ণ বিজয় কার রচনা করা? নিচের 4 জন ব্যক্তির নাম রয়েছে।
এই চারজনের মধ্য থেকে কার রচনা করা শ্রীকৃষ্ণ বিজয়? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন সি, মালাধর বসু। কলহনের কি একটু আগে দেখেছি রাস্তরঙ্গিনী, তুলসীদাসের রামচরিত মানস এবং কৃষ্ণদাস কবিরাজের চৈতন্য চরিতামৃত। তো দেখো, মধ্যযুগের বাংলা সাহিত্যের বিখ্যাত অনুবাদক এবং রচয়িতার নাম দেখে নেব। মহাভারতের শ্রেষ্ঠ বাংলা অনুবাদক তিনি হচ্ছেন কাশিরাম দাস। রামায়ণের শ্রেষ্ঠ বাংলা অনুবাদক তিনি হচ্ছেন কৃত্তিবাস ওঝা। শ্রীরাম পাঁচালী নামে পরিচিত সেই রামায়ণ। চৈতন্য চরিতামৃত রচনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ। শ্রী চৈতন্যদেবের প্রামাণ্য জীবনী হচ্ছে এটি। এবং শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেছেন বরু চণ্ডীদাস। খুবই খুবই ইম্পর্টেন্ট এই তথ্যগুলো। 11 নম্বর প্রশ্ন, রাইটার্স বিল্ডিং অভিযানের মাধ্যমে কোন ব্রিটিশ শাসককে হত্যা করা হয়? সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন বি, কর্নেল সিমসনকে হত্যা করা হয় রাইটার্স অভিযানের মাধ্যমে। কারা কারা এই অভিযান করেছিল সকলে জানি আমরা, বিনয়, বাদল, দীনেশ। ওকে, দেখো এক্সট্রা নোটস, ভারতের স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক হত্যা বা অভিযান অলিন্দ যুদ্ধ বা ব্যাটেল অফ করিডোর বলা হয়ে থাকে। 8ই ডিসেম্বর 1930 সাল বিনয় বাদল দীনেশ রাইটার্স বিল্ডিং এ আইজি প্রিজন কর্নেল সিমসনকে হত্যা করেন। তারপর দেখো স্যান্ডার্স হত্যা, ভগৎ সিং, সুখদেব এবং রাজগুরু 1928 সালে স্যান্ডার্সকে হত্যা করেন। তারপর দেখো কার্জন উইলি হত্যা, মদনলাল ধিংরা লন্ডনে 1901 সালে তাকে হত্যা করেন। তারপর দেখো জেনারেল ডায়ার হত্যা, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিশোধে উধম সিং, ঠিক আছে, উধম সিং লন্ডনে 1940 সালে জেনারেল ডায়ারকে একদম সামনে থেকে গুলি করে হত্যা করেন। তো খুবই গুরুত্বপূর্ণ তথ্য এগুলো ইতিহাসের মধ্য থেকে। 12 নম্বর প্রশ্ন, ফটোগ্রাফিক ফিল্মে কোন যৌগটি ব্যবহার করা হয়? প্রত্যেকটা প্রশ্নই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সিলভার ব্রোমাইড। সংকেত AgBr। দেখো সিলভার বা রৌপের যৌগের ব্যবহারগুলো একটু দেখে নেব। দেখো সিলভার নাইট্রেট AgNO3 কোথায় ব্যবহৃত হয়? ভোটের সময় আঙুলে যে কালি লাগানো হয় তা তৈরিতে এই সিলভার নাইট্রেট ব্যবহৃত হয়। একে লুনার কস্টিকও বলে। পরীক্ষায় প্রশ্ন আছে লুনার কস্টিকের অপর নাম কি বা রাসায়নিক নাম কি, সেটা হচ্ছে সিলভার নাইট্রেট, ভোটের কালিতে ব্যবহৃত হয়। তারপর দেখো সিলভার আয়োডাইড AgI কিসে ব্যবহৃত হয়? কৃত্রিম বৃষ্টি বা আর্টিফিশিয়াল রেম বা ক্লাউড সিডিং করতে ব্যবহৃত হয়। তারপর দেখো সিলভার ক্লোরাইড বা AgCl ফটোক্রমিক গ্লাস বা যে গ্লাসে আমরা যে চশমা পরি না, সেই রোদে চশমা পরলে কালো হয়ে যায়, আবার রোদ থেকে চলে গেলে আবার চশমা একদম ট্রান্সপারেন্ট হয়ে যায়, অর্থাৎ রোদ চশমা বা রোদে কালো হয়ে যাওয়া চশমা তৈরিতে ব্যবহৃত হয় সিলভার ক্লোরাইড। 13 নম্বর প্রশ্ন, এক্স রশ্মি কে আবিষ্কার করেন? নিচের কোনজন? সঠিক উত্তর হবে অপশন এ, মিলিয়ে নাও, রন্টজেন। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কর্তার নাম দেখে নেব। ইলেকট্রন আবিষ্কার করেন জে থমসন। প্রোটন আবিষ্কার করেন রাদারফোর্ড বা অনেক সময় গোল্ডেন স্টাইনের নামও এসে থাকে। নিউট্রন আবিষ্কার করেন জেমস চ্যাডউইক। তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন হেনরি বেকারেল। রেডিয়াম এবং পোলোনিয়াম আবিষ্কার করেন মেরি কুরি এবং পিয়ের কুরি। 14 নম্বর প্রশ্ন, অ্যাটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন? অ্যাটর্নি জেনারেলকে নিযুক্ত করেন নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, রাষ্ট্রপতি। 15 নম্বর প্রশ্ন, কত সালে পার্লামেন্ট ভারতীয় সংবিধান গ্রহণ করেছিল? খুব ইম্পর্টেন্ট। তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ, 1949 সালে 26শে নভেম্বর, ঠিক আছে, সংবিধান গৃহীত হয়। দেখো আরো কিছু তথ্য দেখব। গণপরিষদের প্রথম সভা 9 ডিসেম্বর 1946 সালে সংগঠিত হয়। প্রথম স্থায়ী সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ।
খসড়া কমিটি বা ড্রাফটিং কমিটি গঠিত হয় 29 আগস্ট 1947 সালে। চেয়ারম্যান ছিলেন ডক্টর B.R. আম্বেদকর। সংবিধান কার্যকর হয় 26 জানুয়ারি 1950 সাল। এই দিনটি সাধারণতন্ত্র বা প্রজাতন্ত্র দিবস হিসাবে পরিচিত রয়েছে এবং সংবিধান তৈরি করতে মোট সময় কত লেগেছে? 2 বছর 11 মাস 18 দিন। খুবই ভিভিহাই তথ্য। 16 নম্বর প্রশ্ন, মজনু শাহ কোন বিদ্রোহের নেতা ছিলেন? সঠিক উত্তর হবে অপশন সি, সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহের নেতা ছিলেন মজনু শাহ। দেখো, ব্রিটিশ বিরোধী 5টি কৃষক এবং উপজাতি বিদ্রোহ দেখে নেব। দেখো, সাঁওতাল বিদ্রোহ 1885 সালে হয়। সিধু, কানু, চাঁদ এবং ভৈরব ছিলেন এই বিদ্রোহের নেতা। মুন্ডা বিদ্রোহ 1899 সালে হয়। বিরসা মুন্ডা এই বিদ্রোহের নেতা ছিলেন এবং এই বিদ্রোহকে উলগুলান বিদ্রোহ বলা হয়ে থাকে। নীল বিদ্রোহ 1859 সালে হয়। বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস ছিলেন নেতা। কোল বিদ্রোহ 1831 সালে হয়। বুদ্ধ ভগত এবং জোয়া ভগত ছিলেন এই বিদ্রোহের নেতা সমূহ। ফরাজি আন্দোলন হাজি শরীয়ত উল্লাহ এবং দুদু মিয়া এই দুজন ছিলেন এই বিদ্রোহের নেতা। 17 নম্বর প্রশ্ন, ছত্তিশগড়ের বাইলাডিলা কোন খনিজ উত্তোলনের জন্য বিখ্যাত? সঠিক উত্তর হবে অপশন বি, লৌহ আকরিক। দেখো, 5টি বিখ্যাত খনি আমরা দেখে নেব। ক্ষেত্রী রাজস্থানে অবস্থিত রয়েছে, তামা বা কপার উত্তোলনের জন্য বিখ্যাত। কোলার কর্ণাটকে অবস্থিত রয়েছে, সোনা বা গোল্ড উত্তোলনের জন্য বিখ্যাত। জাদুগোড়া ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে, ইউরেনিয়াম খনির জন্য বিখ্যাত। পান্না মধ্যপ্রদেশে অবস্থিত রয়েছে, হীরা বা ডায়মন্ড খনির জন্য বিখ্যাত। ঝরিয়া ঝাড়খণ্ডে অবস্থিত রয়েছে, কয়লা খনির জন্য বিখ্যাত হয়ে রয়েছে। 18 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কত সালে হয়? সঠিক উত্তর অপশন বি, 1556 সালে। কার কার মধ্যে? আকবর ও হিমুর সাথে। ঠিক আছে, আকবরের দিক থেকে কে ছিলেন? বৈরম খাঁ। দেখো, প্রথম পানিপথের যুদ্ধ 1526 সালে সংঘটিত হয়। বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা হয়। তৃতীয় পানিপথের যুদ্ধ 1761 সালে হয় মারাঠা এবং আহমেদ শাহ আবদালির মধ্যে। হলদিঘাটির যুদ্ধ 1576 সালে হয়। আকবরের দিক থেকে মান সিংহ ছিলেন এবং উল্টো দিকে ছিলেন রানা মহারানা প্রতাপের মধ্যে। 19 নম্বর প্রশ্ন, অ্যান্টি ডিফেকশন ল বা দলত্যাগ বিরোধী আইন সংবিধানের কততম তফসিলে রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশন সি, 10তম তফসিলে রয়েছে এবং এটি যুক্ত হয় কত সালে? 10তম তফসিল 1985 সালে যুক্ত হয়। দেখো, ভারতীয় সংবিধানের কিছু গুরুত্বপূর্ণ তফসিল দেখে নেব। 8ম তফসিল, এখানে ভারতের 22টি সরকারি ভাষা নিয়ে আলোচনা করা রয়েছে। 9ম তফসিল ভূমি সংস্কার অর্থাৎ ল্যান্ড রিফর্ম সম্পর্কিত, এটি প্রথম সংশোধনীর সাথে যুক্ত, মানে প্রথম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয়। 11তম তফসিল পঞ্চায়েত ব্যবস্থা সম্পর্কিত, 73তম সংশোধনীর মাধ্যমে যুক্ত করা হয় 1992 সালে। খুবই খুবই ইম্পর্টেন্ট। 12তম তফসিল পৌরসভা বা মিউনিসিপ্যালিটি সম্পর্কিত, 74তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1992 সালে যুক্ত হয়। এবং দলত্যাগ বিরোধী আইন 1985 সালে 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 10ম তফসিলে যুক্ত করা হয়। তো প্রত্যেকটি খুবই খুবই ইম্পর্টেন্ট ভিভিআই পরীক্ষার জন্য। 20 নম্বর প্রশ্ন, রয়্যাল বেঙ্গল টাইগার রূপে কে পরিচিত ছিলেন? নিচের কোন গভর্নর জেনারেল বা ভাইসরয়? বেঙ্গল টাইগার রূপে পরিচিত ছিলেন অপশন ডি, লর্ড ওয়েলেসলি।
দেখো, ব্রিটিশ ভারতের গভর্নর জেনারেল এবং তাদের কাজগুলো দেখে নেব। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি বা সাবসিডিয়ারি অ্যালায়েন্স প্রবর্তন করেন। লর্ড উইলিয়াম বেন্টিং 1829 সালে সতীদাহ প্রথা রদ করেন। লর্ড কর্নওয়ালিস 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন এবং তাকে ভারতীয় সিভিল সার্ভিসের জনক বলা হয়ে থাকে। লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি এবং ভারতের রেলপথের প্রবর্তন করেন 1853 সালে। 21 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে লোকপাল সম্পর্কিত ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশন ডি, সুইডেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। এবং সুইডেনের কি ব্যবস্থা, সেটা হচ্ছে ওম্বার্টসম্যান ব্যবস্থা, সেইখান থেকে লোকপালের ধারণা নেওয়া হয়েছে। দেখো, সংবিধানের বিভিন্ন উৎস থেকে নেব। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ থেকে মৌলিক অধিকার এবং সুপ্রিম কোর্টের ধারণা নেওয়া হয়েছে। আয়ারল্যান্ড থেকে নিয়ে আসা হয়েছে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি অর্থাৎ ডিপিএসপি। সোভিয়েত ইউনিয়ন অর্থাৎ ইউএসএসআর থেকে মৌলিক কর্তব্য নিয়ে নেওয়া হয়েছে এবং 5 ইয়ার প্ল্যানও নেওয়া হয়েছে এই সোভিয়েত ইউনিয়ন থেকে। অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে যুগ্ম তালিকা বা কনকারেন্ট লিস্ট এবং ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল, প্রস্তাবনার ভাষাও নেওয়া হয়েছে। দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে সংবিধান সংশোধনী পদ্ধতি বা অ্যামেন্ডমেন্ট প্রসেস। 22, সালোক সংশ্লেষ কথাটি প্রবক্তাকে? সঠিক উত্তর হবে অপশন বি, বার্নেস। ঠিক আছে, চার্লস রেইড বার্নেস। পুরো নাম কি? চার্লস রেইড বার্নেস। কত সালে দেন? 1893 সালে। 23 নম্বর প্রশ্ন, চোখের কোন অংশটি তারারন্ধ্রকে বা পিপিলকে বড় ও ছোট হতে সাহায্য করে? সঠিক উত্তর হবে অপশন ডি, কনিনিকা। কনিনিকা অর্থাৎ আইরিস, বাংলায় কনিনিকা বলা হয় থাকে, এটা হচ্ছে আইরিস। 24 নম্বর প্রশ্ন, প্রথম ভারতীয় সংবাদ সংস্থা নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, ফ্রি প্রেস অফ ইন্ডিয়া হচ্ছে প্রথম ভারতীয় সংবাদ সংস্থা। ঠিক আছে, এবং ভারতের প্রথম সংবাদ পত্র সেটা কি? সেটা হচ্ছে বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট কত সাল থেকে শুরু হয়? 1780 থেকে। ওকে। 25 নম্বর প্রশ্ন, মদ তৈরিতে কোন ছত্রাক ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, ইস্ট। 26, এল নিনো কি? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সামুদ্রিক ঘটনাবলী। ঠিক আছে, অর্থাৎ সমুদ্রের জল, ঠিক আছে, সমুদ্রের জল অস্বাভাবিক, ঠিক আছে, অর্থাৎ ভুল বানান লিখছি, সমুদ্রের জল উষ্ণ হয়ে গেলে এই এলনিনো হয়। এবং এই বছর দেখবে প্রচন্ড পরিমাণে গরম, কেননা সুপার এলনিনো আসছে এবং এই জন্য প্রচন্ড গরম পড়বে এবং বৃষ্টিপাতও কম হবে, খরা দেখা যাবে। তো এই হচ্ছে এলনিনো। প্রশান্ত মহাসাগর এটা মূলত হয়ে থাকে। দেখো, এর ঠিক উল্টো হচ্ছে লা নিনা। ঠিক আছে, লা নিনা
এল নিনোর বিপরীত অবস্থা, অর্থাৎ যেখানে সমুদ্রের জল অস্বাভাবিক শীতল হয়ে যায়, অর্থাৎ নর্মাল যেমন থাকার কথা তার থেকে বেশি হয়ে যায় শীতল, তো সেটা হচ্ছে লা নিনা। আর এল নিনো হচ্ছে কি, স্বাভাবিকের থেকে জল বেশি উষ্ণ হয়ে যায়। সুনামি, সমুদ্র তলে ভূমিকম্পের ফলে যে বিধ্বংসী সমুদ্রের ঢেউ তৈরি হয় তাকে সুনামি বলা হয়। এই সুনামি হচ্ছে জাপানি শব্দ একটা। এবং এল নিনোর প্রভাবে ভারতে সাধারণত বৃষ্টিপাত কম হয় এবং খরার সৃষ্টি হয়, এবং এই বছরটা সুপার এল নিনো, অর্থাৎ আরো বৃষ্টিপাত কম হবে এবং খরা দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। 27 নম্বর প্রশ্ন, তড়িৎ চুম্বক বা ইলেকট্রোম্যাগনেট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? সঠিক উত্তর হবে অপশন সি, কাঁচা লোহা, বা যেটাকে বলা হয় থাকে সফট আয়রন। 28, লতিফ খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সঠিক উত্তর মিলিয়ে নাও, অপশনে তবলার সাথে যুক্ত রয়েছেন লতিফ খান। ভারতের বিখ্যাত সঙ্গীত শিল্পী এবং বাদ্যযন্ত্র দেখে নেব। তবলার সাথে কারা কারা জড়িত? জাকির হোসেন, আল্লাহ রাখা খান, কিষান মহারাজ। সেতারের সাথে সম্পর্কিত কারা রয়েছেন? পণ্ডিত রবিশঙ্কর, বিলায়েত খাঁ, অনুষ্কা শঙ্কর। বাঁশির সাথে সম্পর্কিত হরিপ্রসাদ চৌরাসিয়া, পান্নালাল ঘোষ। সরোদের সাথে সম্পর্কিত আমজাদ আলী খান, আলী আকবর খান। সানাইয়ের সাথে সম্পর্কিত ওস্তাদ বিসমিল্লাহ খাঁ। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন এসে থাকে। 29, রাজঘাট কার সমাধিস্থল? সঠিক উত্তর হবে অপশন সি, মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাট। ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থলের একটু তালিকা দেখে নেব। শান্তিবন, সেটি হচ্ছে জওহরলাল নেহরুর সমাধিস্থল। বিজয়ঘাট, সেটি হচ্ছে লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। কিষান ঘাট, সেটি হচ্ছে চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল। শক্তিস্থল, ইন্দিরা গান্ধীর সমাধিস্থল। বীরভূমি হয়ে যাবে রাজীব গান্ধীর সমাধিস্থল, এবং চৈত্রা ভূমি সেটা হবে ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থল। ভিভিআই করবে, এক্সট্রা নোটসগুলো ভালোভাবে পড়বে। তোমরা অনেকে বিরক্ত হও, কিন্তু এক্সট্রা নোটসগুলো থেকে প্রশ্ন পরীক্ষা আসার চান্স রয়েছে, সেই জন্য দিচ্ছি। দেখবে প্রত্যেকদিন এই এক্সট্রা নোটসগুলো দেখতে 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 নিজেদের অজান্তেই কখন এগুলো প্র্যাকটিস হয়ে গেছে, এবং পরীক্ষাতে প্রশ্ন আসলে দেখবে নিজেরাই করতে পারছো। 30 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, ড্রসোফিলা বা ফল মাছির দেহকোষে কত জোড়া ক্রোমোসোম থাকে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, 4 জোড়া, অর্থাৎ 8টি। ওকে, তো এই ছিল 30টি গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন উত্তর। 30-এর মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে, এবং প্রত্যেক দিন ক্লাসগুলো ফলো করতে থাকো। যে ধরনের প্রশ্ন আমি নিয়ে আসছি এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসবে। সেরা প্রস্তুতি তোমরা পাচ্ছ, এখান থেকে প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে কমনও পাবে। ক্লাসটা শেষ করবো তার আগে একটা গুরুত্বপূর্ণ ঘোষণা। পঞ্চায়েত ব্যাচ কোর্স লঞ্চ করা হচ্ছে সিআরপি একাডেমি তত্ত্বাবধানে। 6500 প্লাস শূন্যপদ আসতে চলেছে, তো পরীক্ষাটাকে টার্গেট করো। এবার কিন্তু চাকরি একটা পেতেই হবে, এবং পরীক্ষার সিলেবাস অনুযায়ী বাংলা, ইংরেজি, গণিত এবং জিকের সম্পূর্ণ সেরা প্রস্তুতি পাবে থিওরি এবং ডেসক্রিপটিভ প্যাটার্নে। তার উপর কমপ্লিট হয়ে গেলেই, থিওরি ক্লাস কমপ্লিট হয়ে গেলেই মক টেস্ট থাকবে, পিডিএফ, স্টাডি মেটেরিয়াল এবং নোটস। তো মাত্র একটা মোবাইল রিচার্জের মূল্যে ব্যাচ কোর্স রাখা হয়েছে, এবং 1 বছর ভ্যালিডিটি রয়েছে এই ব্যাচ কোর্সের। তো যুক্ত হয়ে যাও 9647553612 নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে এখনই যুক্ত হয়ে যাও। এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করো, সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেকে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।